এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চল একটা জিনিস দেখবি। কি দেখবো? মেহজাবিন আফওয়ার সিদ্ধান্ত ভাইয়া এক ঘরের দরজা বন্ধ করে, ইউ নো হোয়াট আই মিন। শুভা ভাবলেশহীন সুরে বলল, ও শুধু ওই শোভা, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? শুভা বিরক্ত কণ্ঠে বলল, বুঝবো না কেন? বোঝার বয়স হয়েছে আমার, কিন্তু অন্যের ব্যাপারে মাথা ঘামানো যে ভালো না তা বোঝার সক্ষমতা তোর হয়নি। আর তুই এত অবাক হচ্ছিস কেন? 18 বছর বয়সের বার্থডে সেলিব্রেশনে শ্যাম নামের স্কটিশ ছেলেটির সঙ্গে রঙ্গতামাশা করিসনি? তোদের অন্তরঙ্গ ছবিগুলো তো শ্যামের ইনস্টা অ্যাকাউন্টে এখনো জ্বলজ্বল করছে। কাউকে কিছু বলিনি কিন্তু। মিষ্টি চুপসে গেল। বুঝলো ভুল জায়গায় উত্তেজনা প্রকাশ করে ফেলেছে সে। ঋণ ঋণে চুরি বাজছে কানের কাছে। একজোড়া প্যালো ভাত মকবলি চাদর হয়ে ছুঁয়ে দিচ্ছে ওর চোখ, মুখ, গলা। নাকে এসে লাগছে মিষ্টি ফুলের গন্ধ। গন্ধটা চেনা, ফুলের নামটা মনে পড়ছে না। এই ফুলের সৌরভ অপার্থিব, ভিন্ন কোনো জগৎ হতে বুঝি একান্তই তার জন্য আনা হয়েছে। এই ফুলের সত্ত্বাধিকারী এসএসবি এর নতুন সদস্য ও ইতিমধ্যে সাহসিকতার পরিচয় দেওয়া নাফেও নাজাত নিঃসন্ত। উকুতফল বীরদের ত্যাগের মহিমা সর্বজন বিদিত। সেই ত্যাগের ফিরতে উপহার হিসেবেই বোধহয় সৃষ্টিকর্তা তাদের অমূল্য কিছু উপহার দেন। শুধু তফাৎ হলো সেই উপহার নিঃসন্তের প্রশান্তির সঙ্গে সঙ্গে চিন্তারও অংশ। নিঃসন্ত এখন চিন্তার মাঝে নেই, সে সৌরভে বোধ হচ্ছে। চুরির রিনিক ঝিনিক শব্দ ক্রমে ছন্দ হারিয়ে মরিয়া হচ্ছে। নিঃশান্ত এবার স্পষ্ট দেখতে পাচ্ছে সেই মূল্যের ঊর্ধ্বে অধিষ্ঠিত ফুলটিকে, তার একান্ত কামনার সাধনার অ্যানা হার্কনেস। কিন্তু এ কি? রক্তাভ ফুলের গাত বেয়ে রক্ত ধারা নামছে কেন? নিঃশান্ত ছুটে যাওয়ার চেষ্টা করছে তার দিকে। অদৃশ্য শেকল তাকে বেঁধে ফেলেছে। তার মনে হচ্ছে ফুলটা বুঝি শব্দ করে কাঁদছে। কান্নার শব্দ মাত্রা ছাড়াতে ছাড়াতে এক পর্যায়ে অ্যালার্মের শ্রুতিকটু শব্দে রূপান্তরিত হলো। নিঃশান্ত চোখেতে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো মস্তিষ্কের ধোঁয়াশা ঘেরা জগতের বাইরে। পাশ ফিরে সৌরভের উৎস আবিষ্কার করলো। মেহজাবিনের দীঘল ভ্রমরকেশ ওর সেখানে হুটুপুটি করছে। বুকের কম্পন কমে এলো ধীরে ধীরে। হিমাঙ্কিত সকালেও আগোচরে রইল না কপালে উকে দেওয়া বিন্দু বিন্দু ভীতি জল। এমন স্বপ্ন কেন দেখল সে? ওর মতো সদা সচেতন পুরুষ কেন স্বপ্নে ঘুরে বিচলিত হলো? হয়তো অতিরিক্ত ভাবনার ফল। সে যে কারণেই হোক, এই মুহূর্তে সবল এক আলিঙ্গনের তৃষ্ণা ওকে কাতর করছে। ছুঁয়েছে তো অনেকবার, তবু একটা আবেগের দ্বিপাক্ষিক আলিঙ্গন সম্পাদিত হয়নি। হয়নি দুজোড়া ঠোঁটের আশ্লেষী অভিজ্ঞতা। ঘুম ঘুরে সুযোগটা নেওয়ার ইচ্ছে মনের মাঝে ডুগডুগি বাজালেও নিঃশান্ত আলগোছে বিছানা ত্যাগ করলো। সদ্য বিয়ে করা ফুটন্ত গোলাপের মতো তরুণী স্ত্রী কাছে থাকলে এইসব চিন্তা ভাবনা তো মনের মাঝে উকি দেবে। সুতরাং তার মন নির্দোষ। মেহজাবিনের ঘুম ভাঙল 1.5 ঘন্টা বাদে। রেডিয়াম ডায়ালে তখন 7টা বাজে। শীতকালীন সূর্য ওর মতোই আলসে। উঠে দেরি করে কুয়াশার গায়ে বিলি কেটে কেটে ভূতল স্পর্শ করে। মেহজাবিন প্রাতকালীন কর্মশেষে পোশাক বদলে সবেই ঘরের বাইরে পা দিয়েছে। হঠাৎই এক অদ্ভুত দৃশ্য ওর গতি রোধ করে দিল। মিষ্টি তেতলার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে গ্রিন টি পান করছে, কিন্তু চোখ যেন পান করছে নিষিদ্ধ কিছু। নিশান্ত সদ্যই দৈহিক কসরতের জবনিকা টেনে নিচে নামছিল। তার ঘামে ভেজা নগ্ন প্যাটানো শরীরে সরীসৃপের মতো এঁকে বেঁকে চলছিল মিষ্টির চোখ। দৃশ্যটা দেখা মাত্রই মেহজাবিনের ফুরফুরে মেজাজে যেন ফুরনের বাগান দিয়ে উঠল। এমন বিশ্রী চোখে একটা পুরুষকে কিভাবে দেখতে পারে কেউ? তার চেয়েও বড় কথা, ওই পুরুষটির মাঝে দেখার কি আছে? মেহজাবিন তো শুরুর কিছুদিন স্বামীর পোশাকও বদলে দিয়েছে। কই, এমন তেলচিটে দৃষ্টিতে তো দেখেনি। উল্টে সংকোচে সে ভালো মতো তাকায়নি। এদিকে মিষ্টির দৃষ্টি দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত প্রাণী খাদ্যকে দেখছে। এমনকি সৌন্দর্য আছে পুরুষের মাঝে। সৌন্দর্যের খরা তো সে একবারের ছেলে মেয়েদের মাঝে উপর করে ঢালা হয়েছে। ছোট থেকেই নিজেদের প্রশংসা শুনে বড় হয়েছে জাওয়াদ জাবিন। নিঃশান্তের রূপের প্রশংসা না কোনোদিন সে করেছে আর না শুনেছে। শুনেছে কঠোরতার দুর্নাম। তবু এই পুরুষটির উপস্থিতি নারীদের আকর্ষণ করে।
কেন কেন এর উত্তর খুঁজতে গিয়ে মেহজাবিন ঘামে ভেজা পুরুষটির সর্বাঙ্গে চোখ বুলালো। দীর্ঘকায় দেহ, রোদে ঝলসানো সুঠাম বদনে অগণিত গৌরবের দাগ। মেহজাবিন বেশিক্ষণ দৃষ্টি স্থির রাখল না অবশ্য। বিচলিত চোখ গিয়ে আটকায় চিবুকের কাঠিন্যে। শান্ত দুই ঠোঁট ও চোখ কখনো হয়ে ওঠে ঘাতক ক্রোধের মূর্তি, কখনো বা দুষ্টুমিতে ধরাশয়ী করে বিপরীত পক্ষকে। তবে মিষ্টির মতো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিলং করা এক উদ্দাম জীবনের অধিকারিণী যে কিসে ধরাশয়ী তা বুঝতে বাকি নেই। ওর কানে এলো মিষ্টির আবেগ টৈটম্বর শব্দগুলো। সিদ্ধান্ত ভাইয়া আপনি হসপিটালাইজ ছিলেন, খবরটা শুনে খুব টেনশনে ছিলাম। বাবা দেখা করতে আসতে দিলেন না। থ্যাংক গড সুস্থ হয়ে গেলেন। এখনও দেখি এক হাতে চোট, তবুও দেখি জিম করা ছাড়েননি। আপনি সত্যিই ভীষণ পরিশ্রমিক। অনুপ্রাণিত হই আপনাকে দেখলে। থ্যাংক ইউ মিষ্টি। নিশান্ত ছোট্ট জবাব দিয়ে নেমে এসেছে। ঘরে ঢোকার সময় মেজাবিনের থমথমে মুখ তার নজর এড়ায়নি। ঘরে ঢুকে চিরাচারিত বউ সত্তার যারার মুখে পূজিত হলো সে। আপনি রোজ খালি গায়ে এক্সারসাইজ করেন? রোজ নয়, তবে বেশিরভাগ সময়। ঘাম মুছতে মুছতে জবাব দিল নিশান্ত। তখনও কথার গতিপথ সে বোঝেনি। খালি গায়ে নিচে নেমে আসেন? ওপর থেকে নিচে নামতে কি স্যুট বুট পরতে হবে? নিশান্তের তেরচা কথার বিপরীতে মেহজাবিনের কণ্ঠ আরো জেরাপূর্ণ। আপনি রোজ খালি গায়ে নেমে আসেন আর মিষ্টি এভাবেই দেখে? মিষ্টি দেখে মানে? বলতে বলতে দুটো চোখে বিদ্যুৎ খেলে গেল তার। সুর বদলালো মুহূর্তেই। দেখে হয়তো। যেদিন থেকে এসেছে রোজ ওপর থেকে নামার সময় দেখা হয়। আমার জিমনেশিয়ামেও গেছিল কয়েকবার। শেষ বাক্যটায় মেহজাবিনের মুখ আরো বেশি থমথম করে উঠল। ক্ষুব্ধ কণ্ঠে বলল, মেয়েদের সামনে খালি গায়ে ঘোরেন, লজ্জা করে না? লজ্জার কি আছে? আমার বাড়িতে আমার মা বোন বউয়ের সামনে আমি উদাম গায়ে থাকলে কি সমস্যা? বহু সমস্যা। এভাবে অশ্লীল হয়ে চোখের সামনে ঘুরবেন না। অশ্লীল? অশ্লীল কি দেখলে? ওয়েট, তুমি কি আমার দিকে কুদৃষ্টি দিচ্ছ? কুদৃষ্টি না দিলেও ভস্ম করে দেওয়ার এক দৃষ্টি ঠিকরে বের হলো মনি থেকে। মেহজাবিন কটমট করে আদেশ দিল, আপনার বেয়ে বেয়ে পড়া রূপ ঢেকে ঢুকে নিচে নামবেন। আর কোনোদিন যেন খালি গায়ে নিচে নামতে না দেখি। মেহজাবিন অজানা খুবই দপদপ করতে করতে ঘর ছেড়ে বেড়ে গেল। পিছু ফিরলে দেখতে পেত নিঃশব্দ সেই আদেশ শুনে প্রশস্ত হাসিতে মেতেছে। নিজের অজান্তেই বউগিরি করে সে রুম থেকে বেরোতেই মিষ্টির সামনে পড়েছে। মেহজাবিনের বাড়াবাড়ি সৌন্দর্য ও বিলাস বৈভব নিয়ে বরাবরই মনে মনে ঈর্ষা কাতর ছিল মিষ্টি। চারিত্রিক অধপতন দেখে বোধহয় অন্তরে একটু প্রশান্তি মিলল। ঘুম ভাঙা ফোলা চোখ মুখ দেখে মিষ্টি গভীর ইঙ্গিতের সূক্ষ্ম তাচ্ছিল ঠোঁটে এঁটে বলল, সারা রাত সিদ্ধান্ত ভাইয়ের রুমে ছিলে। তোমরা একই বাড়িতে সবার চোখের আড়ালে ওভারনাইট স্পেন্ড করেছ। তার সাথে বলতে হবে, হবু বরের বাড়িতে এসে তার বেডরুমে বিয়ের আগে। সো থ্রিলিংস অ্যান্ড ডেয়ারিং রোমান্স। এত অধৈর্য তোমরা? লজ্জায় ঘেন্নায় শরীর জ্বলে উঠল মেহজাবিনের। নিজ চরিত্র নিয়ে এতটা বিশ্রী ইঙ্গিত ইতিপূর্বে কোনোদিন শুনেনি বলেই বোধহয় বাকশক্তিও আড়ষ্ট হয়ে গেল। মেহজাবিন যতক্ষণে পাল্টা জবাব দিতে যাবে ততক্ষণে মিষ্টি হাওয়া। সে বুঝে গেছে প্রয়োজনের বেশি বলে ফেলেছে। মেহজাবিন আপু নিশান্ত ভাইয়ার কান ভাঙালে তার খবর আছে। নিশান্ত সদ্য গোসল সেরে তৈরি হয়ে নিচে নেমেছে। উডিকুলনের সুবাসটা নাকে লাগতে মেহজাবিন ফিরে তাকালো। বুঝলো সাহেব এখন বেরোবে। টেবিলে অনন্ত ও শুভা আগে বসেছিল। শুভার মুখ আজ অতিশয় গুমরা। অন্যদিন সকাল সকাল যেমন সেজে গুজে থাকে, আজ তা নেই। আবারও সে পুরনো টম্বয় অবতারে ফিরে গেছে। অনন্ত আদরের ছোট বোনের স্বভাব বর্জিত মন্থরতায় ভ্রুকুটি করে বলল, ফেইস ম্যাপের এই অবস্থা কেন? চাঁদের বুড়ি বকেছে? বিরহে মরেছি, তুমি বুঝবে না। প্রেম তো করনি। পেদিনি, তুই আবার কার বিরহে মেজেছিস? মালটা কে? মাল নয়, মতিচুর। হ্যাপি সুইট। বেসরম। বড় ভাইকে আবার সুইটনেসেরও কথা বলেছিস। আজই চাঁদের বুড়িকে ইনফর্ম করছি। দাও না, আমিও তোমার অনেক অপকর্মের সাক্ষী। শোধবোধ করে দেব। নিশান্ত দুটিকে ফিসফিস করে ঝগড়া করতে দেখে বলল, কি নিয়ে ঝগড়া হচ্ছে? ওরা সচকিত হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরল। অনন্ত বলল,
নাথিং, জাস্ট সিবলিংস ফাইট। মিষ্টি বসে পড়লো চেয়ার টেনে। ওকে দেখা মাত্রই রাগে শরীরের প্রতিটি লোমকূপ কেঁপে উঠল মেহজাবিনের, যা সে কখনো করে না। আজ একটা কঠিন প্রত্যুত্তর দেওয়ার জন্য তাই করলো। জড়তার সংকোচের বালায় ভুলে নিশান্তের পাশের চেয়ারটা দখল করে নিল। সকলের সামনে নিশান্তের মুখের সামনে নিজের হাতে খাবার তুলে ধরলো। শুভা শেষ বাজিয়ে উঠল। অনন্ত চওড়া হেসে টিপ্পনি কেটে বলল, ভাবিজান আজ মুডে আছেন। নিশান্ত আজ দফায় দফায় অবাক হচ্ছে। খাবারের লোকমাটা সে অবাক হয়েই গ্রহণ করলো। মেহজাবিন দাম্ভিক হাসি ছুড়ে দিল মুখোমুখি হতভম্ব হয়ে বসে থাকা মিষ্টির দিকে। কখনো সখনো মুখ না লেগেও যোগ্য জবাব দেওয়া যায়। মেহজাবিন কর্তৃত্বের সাথে নিশান্তের মুখে খাবার তুলে দিয়ে নাটকে ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, আপনি কার হাতে খাবার খাচ্ছেন বলুন তো? তুমি জানো না? আপনার মুখে শুনতে চাই। আমার ঘাটতেরা ঘরণীর হাতে। ক্ষোভের বশেই হোক কিংবা অপমানের জ্বালায়, মেহজাবিন সে প্রথম নিশান্তের বইয়ের স্বীকৃতিটাকে মুকুটের মতো মস্তকে ধারণ করলো। কণ্ঠের ঝাঁজটাকে চেপে বিগলিত হেসে মিষ্টিকে বলল, ডিয়ার হানি, আই হোপ তোমার উত্তরটা পেয়ে গেছো। দিলশান আজ সকালে হাঁটতে বের হয়নি, বলা ভালো বের হতে পারেনি। সিজন চেঞ্জের প্রভাবে ভাইরাল ফিভার হয়েছে। সুলেখা ভেবেছেন রোজ ফুরে ঠান্ডার মাঝে হাঁটতে বের হয় বলেই এমনটা হয়েছে। বুকে কফ জমে গেছে, তাই কড়া হুকুম জারি হয়েছে, ভোরে বের হওয়া যাবে না। এদিকে শুভা যে রেগে বুম হয়ে থাকবে সেই ভয়ও এড়ানো যায় না। সরল মা ও ভয়ঙ্কর প্রেমিকার মাঝে পড়ে বেচারার জীবন উষ্ঠাগত প্রায়। এদিকে পাগলাটি প্রেমিকা খেপে খুপে বাড়ি এসে হাজির। শুভাকে উপেক্ষা করে এত বড় বুকের পাটা দিলশানের হলো কি করে তাই সে দেখবে। সুলেখা না থাকলে বোধহয় হামলেই পড়তো দিলশানের উপর। গুরুজনের সামনে পড়ে হুট করে মুডের আবহাওয়া বদলে গেল। শুভা আহ্লাদে বলল, ইংলিশ আন্টি, আই মিসড ইউ সো মাচ। যেন কথাগুলো মাকে শুনিয়ে ছেলেকেই বলা হলো। ইংলিশ আন্টি ওরফে সুলেখা এই আকস্মিক তারল্যের কারণ ধরতে পারলেন না। বললেন, দিন বাদে এলে, আমি সেই কবে থেকে তোমার সঙ্গে কথা বলতে আকুপাকু করছি জানো। ভুল বুঝে চলে গেলে ভুল ভাঙাতেও দিলে না। শুভা তড়িঘড়ি করে প্রসঙ্গ বদলাতে চাইলেও ইংলিশ আন্টির জবান থামানো গেল না। দিলশান তোমাকে বোনের নজরেই দেখে, সেদিন তুমি ওকে ভুল বুঝেছিলে। শুভা তার চা হাসল। সো সুইট ভাইয়া বোনের নজরে দেখেন আমায়। এমন কিউট ভাইয়া পেলে আমি গর্ভবতী তো গর্বিত হতেও রাজি। দিলশান বুঝলো পরিস্থিতি বিগড়াচ্ছে। এই মেয়েকে সে পারতপক্ষে বিশ্বাস করে না। রেগে মেগে যা খুশি বলে ফেলবে। সে খুক খুক করে কেসে বলল, মা নাস্তাটা দাও, অফিসের জন্য দেরি হয়ে যাবে। সুলেখাকে সরিয়ে দিতেই শুভা তেড়ে মেরে দিলশানের সামনে গিয়ে দাঁড়ালো। খ্যাপাটে সুরে বলল, পেয়েছেনটা কি? সারাদিন তো ফোন ধরার সময় পান না, সকালে একটু দেখা হয় সেটাও কি বন্ধ? আপনাকে প্রেম করতে কে বলেছিল? তুমি তো বললে। আমি ব্রেকআপ করতে বললে করবেন? দিলশান হাসলো। বউ বাচ্চা না করে মার্ডার হওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমি তো তোমাকে চিরকুট পাঠিয়েছি সকালে, এরপরেও এত রাগ? চিরকুট? কখন? কেন, টফি তো নিয়ে গেলে, দীপশিখায় চিরকুট সমেত ঢুকে আবার বেরিয়েও এলো, তুমি পাওনি? শুভা পায়নি। টফি দীপশিখায় ঢুকেছে সংবাদ সে জানে না। দিলশান শুভা হতভম্ব হয়ে একে অপরের দিকে চেয়ে রইল। এবার কার হাতে পড়ল? ওরা বিবাহিত। বিবাহিত? বিস্ময়ে হতবাক হলো পুরুষটি। হ্যাঁ, এঙ্গেজমেন্টের ঘোষণা দেওয়ার আগে দুইবারের সম্মতিতে বিয়ে করে ফেলেছে। এটা লোক দেখানো আয়োজন ছিল। এখন লোক চক্ষুর আড়ালে সংসার করছে, শীঘ্রই নাকি প্রকাশ্যে আনবে। লোকটি চিবিয়ে চিবিয়ে বলল, ড্যাম, আগেই বুঝেছিলাম আড়ালে অন্য ঘটনা ঘটেছে, নয়তো সুলতান শেখের মেয়ে আজাদের বাড়িতে থাকবে কেন? মানতে হচ্ছে দারুণ একটা ঘোল খাইয়ে দিল শেখ ও আজাদ পুত্রদয়। সারা আজাদ কিউটে। কিন্তু এসব ঘটছে কেন? কারণটা কি? অতিরিক্ত কৌতূহলে অযাচিত প্রশ্নটি করে ফেলল সে। এই পাশ থেকে ধমকের সুর ভেসে এলো, তোমাকে যেটুকু করতে বলা হচ্ছে তাই করো। অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে নিজের বিপদ ডেকে এনো না সুইটহার্ট। আমার সমস্ত আপডেট চাই, নয়তো জানো তো কি হবে? সারা দুনিয়ায় চোখ ফিতে হয়ে তোমার শরীরের প্রতিটি ইঞ্চি মাপবে। উফ, যা দেখতে তুমি। লোকটা শেয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসতে হাসতে ফোন কেটে দিল। এখানে কি করছিস? শুভার প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেল মিষ্টি। সচল মুঠোফোনের ক্যামেরা অপশনে আলগোছে
ট্যাপ করে হাসার চেষ্টা করে বলল, সেলফি তুলতে এসেছি। সকালে জগজগের রোদে সুন্দর একটা সানকিশোরের সেলফি তুলে আপলোড করব, তাই বাগানে এলাম। মিষ্টির মেকি হাসিতে মন ভিজল না শুভার। সন্দেহের চোখে তাকাতেই মিষ্টি তড়িঘড়ি করে শুভার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, তুই তুলে দে না। তোর সেলফির ঝামেলা পোহানোর সময় নেই আমার। ওদিকে মহাবিপদে ফেসে গেছি। কি বিপদ বল না আমায়। প্রসঙ্গ বদলানোর ছুতো পেয়ে গেল মিষ্টি। শুভা চিন্তিত সুরে বলল, টফি সকালে বাড়ি এসেছিল, দেখেছিস? কই না তো, তাতে কি হয়েছে? তোর হবুদুল্লা ভাই নাকি একটা চিরকুট পাঠিয়েছিল। আমি তো পাইনি। কার হাতে পড়লো বুঝতে পারছি না। কি বলছিস? টফি সত্যি এনেছে নাকি আনতে আনতে হারিয়ে ফেলেছে? টফি অনেক দায়িত্বশীল। টাস্ক দিলে সেটা কমপ্লিট করে। যদিও আগের বার আমার চিরকুট নিয়ে আন্টির হাতে দিয়েছিল, এবার শানেরটা কাকে দিল কে জানে। বাড়ির কারো হাতে পড়লে তো সর্বনাশ, এক্ষুনি খোঁজে লাগা। শুভা মাথা দুলিয়ে আপন চিন্তায় মগ্ন হয়ে প্রস্থান করতেই মিষ্টি হাঁপ ছেড়ে বাঁচল। তবে সেটা সাময়িক, এখন তার অনেক কাজ। শুভা বাড়িতে ঢুকলো ভীত পদে। তার মনে হচ্ছে চিরকুট দীপশিখায় একটা সক্রিয় বোমা হয়ে ঢুকেছে। কিন্তু প্রশ্ন হলো, কার হাতে ঘটবে সে বিস্ফোরণ? নীলশান চিরকুটে তার নামের সম্বোধন করেনি, সুতরাং শুভার বেঁচে যাওয়ার চান্স আছে। কায়দা করে কথা ঘোরাতে পারলেই হলো। মা অফিসে, বড় মা রান্না করেন। ওনাদের এত সময় কই চিরকুট পেয়ে রহস্য উদ্ধারের? কিন্তু বুড়িটার হাতে পড়লেই নারী অবধি পৌঁছে যাবে। শুভা চাঁদের বুড়িকে বাড়িতে পেল না। বড় মাকে জিজ্ঞেস করতেই তিনি জানালেন, অফিসের একটা ডিল সাইনের জন্য আশরাফুল আজাদ আজ মাকে সঙ্গে নিয়ে গেছেন। কেননা চাঁদনি বেগম এখনও প্রতিষ্ঠানের শতভাগ স্বত্বাধিকারী। শুভা মনে মনে খানিক স্বস্তি পেল। সব হয় একবার জিজ্ঞেস করলো, সকালে টফি এসেছিল বাড়িতে? কই না তো, ওটার যা বড় বড় লোম, ঘুরঘুর করলে লোম পড়ে থাকে, পরিষ্কারের বাড়তি ঝামেলা। শুভা কপাল কুঁচকে রইল। আশ্চর্য, কিছুতেই কিছু মিলছে না। সকাল থেকে নিঃসন্দেহে ঠুটে মিটিমিটি হাসি। অন্যদিকে মেহজাবিন রাগে গজগজ করছে। মিষ্টির কথাগুলো তার অন্তরের গভীরে প্রভাব ফেলেছে। কিছুতেই অন্তর্জ্বালা মিটছে না। লোহা গরম থাকতেই তাকে আকার দিতে হয়। নিঃশান্ত সেই পন্থা মেনে বইয়ের তপ্ত মনে আরও একটু ঘি ঢালল। ঠিকই তো আছে, বিয়ের কথা লুকালে মানুষ তো উল্টো পাল্টা ভাববেই। মেহজাবিন সত্যি রাগ করলো সে কথায়। পাল্টা জবাবে বলল, চোরের মতো বিয়ে করার বেলায় মনে ছিল না? আমি বীরের মতোই বিয়ে করতে চেয়েছি, চোরামি করেছো তোমরা। আবার চোরের মায়ের বড় গলা। কতটা বীর আপনি তা জানা আছে আমার। সেজন্যই তো বিয়ের আগে দেখা অবধি করতে চাননি। তড়ি ঘড়ি করে বিয়ের ব্যবস্থা আপনার কারসাজিতেই হয়েছে। আমি এখন শতভাগ নিশ্চিত। নিশান্ত একটু বেকায়দায় পড়ল। মেহজাবিন বলে চলেছে, সব আপনার দোষ। বঙ্গদেশে মেয়ের অভাব পড়েছিল বউ বানাতে। কিছু না, ব্যাস জীবনে একটা মাথা মোটা কুমিরের অভাব পড়েছিল, আমি খাল কেটে তাকে নিয়ে এসেছি। কি বললেন আপনি? বলছি যে সব দোষ একা আমারই। মেহজাবিন মুখ ফুলিয়ে খাটে বসে আছে। নিশান্ত প্রসঙ্গে ফিরে বলল, সে যাই হোক, এখন তো আমরা একসঙ্গে আছি। বাড়িতে মেহমান এলে তোমাকে আমাকে একসঙ্গে দেখলে উল্টাপাল্টা ভাববেই তো। তোমার গায়ে বিবাহিতের কোনো চিহ্ন নেই। নতুন বউ ফিল আসে না। সামান্য অলংকারও গায়ে ছোঁয়াও না। তো এখন নাকে ফুল হাতে চুড়ি পরে থাকতে বলছেন? আমার গয়নাগাটি পরতে ভালো লাগে না। নিশান্ত ক্যাবিনেটের ড্রয়ার খুলে একটা বাক্স বের করে বলল, নাক তো ফোরাওনি, ওটা বাদ। মাঝে মাঝে হাতে কয়েক গাছি চুড়ি তো পরতে পারো। মেহজাবিন স্থির চোখে চেয়ে দেখছে। নিশান্ত বাক্স থেকে দুটো চিকন সোনার চুড়ি বের করেছে, যেন সে প্রস্তুত ছিল এমন কোনো মুহূর্তে চুড়িগুলো ধরিয়ে দেবে। ধরিয়ে দিল সে। বলল, তোমার গায়ে সোনার অলংকার ভালো মানায়। গয়না পরতে অপছন্দ করো বলে ওজনে হালকা দেখেই কিনেছিলাম। চুড়ি দুটো পরলে দেখতে ভাল লাগবে। গম্ভীরতার আড়ালে খানিক আবদার মেশানো ছিল বুঝি। নিশান্ত যখন আলতো করে চুড়ি দুটি হাতে গলিয়ে দিল, মেহজাবিন সহসায় মানা করতে পারল না। মনে মনে আরও একবার স্বীকার করলো নিশান্তের পছন্দ অতুলনীয়, মাপেও সঠিক। আগের চুড়ির মাপ মিলিয়ে কিনেছে। তবে ওর জ্বালা মিটল না। নালিশ করার সুরে বলল, মিষ্টির নাক গলানো স্বভাবটা আমার অপছন্দ। আপনাদের মেহমান বলে আমি কড়া কিছু
শোনাতেও পারছি না। আপনি তো পারবেন। আচ্ছা, আমি দেখব ব্যাপারটা। তবে একটা ব্যাপার মানতে হবে। কি? আমি এত আদর করে, স্নেহ করে, শাসন করে যা করাতে পারিনি, তা হয়ে গেল সামান্য হিংসায়। তুমি কিন্তু আমার বউয়ের পরিচয়টা দম্ভের সাথেই গ্রহণ করলে। মেহজাবিন অপ্রস্তুত হলো চরমভাবে, আমতা আমতা করে বলল, ওটা জাস্ট মিষ্টির ক্রিয়ায় আমার প্রতিক্রিয়া। ওটাই সত্য, ওটাই বাস্তব। তো আমাকে যে বিবাহিত দেখানোর তোড়জোড় করছেন, আপনি বাদ যাবেন কেন? আপনার বেলায় ব্যবস্থাটা কি? নিশান্ত জাদরাল হাসিটা ঠুটে আঁকল। মেহজাবিন সে হাসিতে বিপজ্জনক কিছু শোনার আভাস পেল। সরে যাওয়ার সুযোগ খুঁজলেও রক্ষা হলো না, সবল হাতে আটকা পড়ল। রাশভারী কণ্ঠস্বর ওর শ্রবণ ইন্দ্রতে কম্পন তুলে বলল, মাঝে মাঝে বেহুশ হয়ে কামড়ে দিতে পারো নিজেকে বিবাহিত দেখাতে। ওর চেয়ে ভালো অলংকার আমার জন্য আর কিছু নেই। দুপুর গড়িয়ে বিকেলের পথে ইসন্ত একটা নেভি শার্ট ও কালো প্যান্ট পরে রেডি হয়ে কোথাও বেরোচ্ছিল। মিষ্টির সঙ্গে দেখা হয়ে গেল সদর দরজার সম্মুখে। মিষ্টি বিগলিত হেসে জিজ্ঞেস করলো, কোথাও বের হচ্ছ ভাইয়া? হসপিটাল যাচ্ছি চেক আপের জন্য। ও আচ্ছা। নিশান্ত পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই মিষ্টির দুই হাতের বৃদ্ধাঙ্গুলি ফোনের কিবোর্ডের উপর দ্রুত গতিতে লিখল, নিশান্ত গাড়ি নিয়ে হসপিটালে যাচ্ছে চেক আপের জন্য। ওপাশ থেকে উত্তর এলো। মিষ্টি দুই কদম বাইরে এসে দেখলেও গাড়িটা গ্যারেজ ছেড়ে ধীরে ধীরে ড্রাইভওয়ে বেরোচ্ছে। সে দ্রুত হাতে গাড়ির ব্যাক সাইডের একটা ছবি তুলে সেখান থেকে সরে পড়ল। নিশান্ত গেটের সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। কি ভেবে আবার ফিরে এলো বাড়িতে। মেহজাবিন তখন ফোনের স্ক্রিনে মগ্ন। নিশান্ত ঘরে ঢুকে বলল, কি করছো? আরে দেখুন না কি জ্বালা! কয়দিন হয়ে গেল আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস পাচ্ছি না। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। আপনি কি সলভ করতে পারবেন? নিশান্তের চোখের তারা ক্ষণিক আলোড়িত হয়েও গম্ভীর হয়ে গেল। বলল, রাতে ঠিক করে দেব। এখন চলো আমার সঙ্গে। কোথায়? হসপিটালে যাচ্ছি চেক আপের জন্য। ফেরার পথে একটা টি ডেট হয়ে যাক। তোমার কাছে এক কাপ চা পাও না আমি, মনে আছে? মনে আছে মেহজাবিনের, কিন্তু শরীর মনে কুণ্ঠা ছড়ালো একটি মাত্র শব্দ, টিডেট। নিশান্ত ওর অভিব্যক্তি বুঝে হেসে ফেলে বলল, রিল্যাক্স। বেশ কিছুদিন বের হচ্ছ না, বোর ফিল করছো। আজ বাইরের হাওয়া খাবে, চলো। পেইন্টের সব জিনিসপত্রও কিনবে। আমি কিনে দিতাম, কিন্তু আমি তো জানি না কি কি লাগবে। পরে দেখা যাবে দরকারি জিনিস আনিনি, তার চেয়ে তুমি দেখে কিনবে। চলো, টুকটাক কেনাকাটা থাকলে সেটাও হয়ে যাবে। এবার মেহজাবিন রাজি হলো। তৈরি হতে 5 মিনিটের সময় নিল। এরপর দুজন একসঙ্গে গাড়িতে করে বেরিয়ে গেল। বিকেল তখন ঝিমে এসেছে। দিলশান চেম্বার ছেড়ে উঠতেই যাচ্ছিল, এমন সময় বাইরে একটা হুলস্থুল শোনা গেল। কারো বাজখায় সুরের চিৎকার ভেসে আসছে। পরিস্থিতি বোঝার জন্য দিলশান বের হতে যাচ্ছিল, তার আগে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাবিনা। ভরকে যাওয়া অভিব্যক্তিতে বলল, স্যার, একটা ঝামেলা হয়েছে। সাবিনাকে দিলশান নিজের চেম্বার থেকে সরিয়ে দেওয়ার পর অপমান বোধে হোক কিংবা অন্য কোনো কারণে সাবিনা খুব একটা তার সামনে আসেনি। আজ হঠাৎ বিনা অনুমতিতে ভেতরে ঢুকে যাওয়াটাকে দিলশান অভদ্রতা হিসেবে গ্রহণ করতে পারত, কিন্তু বাইরের ক্রমশ উত্তেজিত স্বর তাকে অন্য কিছু ভাবতে দিল না। জানতে চাইল, কি ঝামেলা? বাইরে থেকে কিসের আওয়াজ আসছে? এক পেশেন্টের পরিবারের লোক দাবি করছে আপনি ভুল মেডিসিন প্রেসক্রাইব করেছেন, যার প্রভাবে পেশেন্টের চোখের ক্ষতি হয়েছে। এখন তিনি মামলা করার হুমকি দিয়ে হাসপাতালে এসে চিৎকার চেঁচামেচি করছেন। অভিযোগ শুনে দিলশান বিচলিত হলো কম, চিন্তিত হলো বেশি। তার স্বল্প চিকিৎসা জীবনে ভুল মেডিসিন দিয়ে রোগীর ক্ষতি করার কোনো ইতিহাস নেই, বরং চোখ অতি সংবেদনশীল অঙ্গ বলে সে সমস্যা সম্পর্কে নিশ্চিত না হওয়া অবধি কোনো মেডিসিনই প্রেসক্রাইব করে না। তাতে অবশ্য লোকেরা আড়ালে বলে ডাক্তারের কাছে গেলে শুধু 1000টা টেস্ট করতে দেয়, কিন্তু অনুমানের উপর দেওয়া একটা ভুল ঔষধে যে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে সেটা অনেকেই বোঝে না। এদিকে দিলশান নিজেকে সচেতনই ভাবত। সে বের হতে চাইলে সাবিনা বলল, স্যার, আপনার এখন বের হওয়া ঠিক হবে না। লোক জড়ো হয়েছে, মানুষের হাতে হাতে ফোন ভিডিও করে ছড়িয়ে দিলে আপনার সঙ্গে সঙ্গে ক্লিনিকেরও বদনাম হবে। আমার দ্বারা সত্যি যদি কোনো পেশেন্টের ক্ষতি হয়ে থাকে তার দায় আমাকে নিতে হবে। মিস সাবিনা,
তার চেয়েও বড় কথা, এই অভিযোগ সত্যি কিনা সেটা আমাকে জানতে হবে। অনেক সময় ওষুধের ভুল প্রয়োগ ক্ষতি হয়। দিলশান সাবিনাকে অগ্রাহ্য করে বেরিয়ে পড়তেই হতচকিত হলো। ইতিমধ্যে রিসেপশনের সামনে বিরাট একটা জটলা সৃষ্টি হয়েছে। ভুল ওষুধে চোখের ক্ষতির অভিযোগ ডালপালা মেলে রূপান্তরিত হয়েছে টাকা খেয়ে ভুল মেডিসিন লিখে দেওয়া হিসেবে। আর এই মাঝে কিছু ছেড়ে পেলে ফোনের ক্যামেরা অন করে অভিযোগ আনা লোকটির কথা শুনছে। দিলশান তার নির্ভেজাল জীবনে এমন অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হয়নি বলেই সহসায় কি করবে ভেবে পেল না। সে জটলার কাছে এগিয়ে যেতেই উত্তেজিত কয়েকটা ছেলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ কলার টেনে ধরেছে, চোখের চশমা খুলে পড়ে গেছে কোথাও। এমন বিতিকিচ্ছিরি কাণ্ডটা পুরোটাই লাইভ দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। ক্লিনিকের লোকেরা দিলশানকে উত্তেজিত লোকেদের থাবা থেকে উদ্ধার করতে সক্ষম হলো। পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলো। পুরো ঘটনায় অবাক হয়ে রইল দিলশান। সে ভেবে পেল না দোষটা আসলে কোন জায়গায় ছিল। উল্টে নিজের সঙ্গে সঙ্গে ক্লিনিকের মান সম্মানে দাগ লাগার জোগাড়। ঘটনার মূলে পৌঁছাতে দিলশান নিজেই পুলিশের সাহায্য নেবে বলে মনস্থির করে ফেলল। চশমাহীন ঝাপসা দৃষ্টিতে ওয়েটিং সিটে বসে থাকা অবস্থায় সাবিনা পাশে এসে বলল, স্যার, আপনি ভিতরে এসে বসুন। আপনার গলায় নখের আঁচড় লেগেছে, অ্যান্টিসেপটিক লাগানো দরকার। দিলশান কোনো জবাব দিল না। এদিকে সুভাষ বিকেলে তার সংস্থার ভলেন্টিয়ারদের নিয়ে একটা ছোটোখাটো সেমিনারে যোগ দিয়েছিল। সেটা সম্পূর্ণ করে বাড়ি ফেরার সময় পথিমধ্য দিলশানের ক্লিনিকের সামনে থামলো। ভাবলো দিলশান যদি থাকে তবে একসঙ্গেই ফেরা যাক। অন্তত গাড়িতে থাকার সময়টা দুজনে একসঙ্গে কাটাতে পারবে। সেই ভাবনাতেই হেলে দুলে ফুরফুরে মেজাজে সে ক্লিনিকের ঠিকানা এসেছিল। কিন্তু কাচের দরজার উপর সে দিলশান ও সাবিনাকে পাশাপাশি দেখে ক্রোধে দপদপ করে উঠল। দিলশানের মুখ দেখা যাচ্ছে না, তাই পুরুষটির অভিব্যক্তি বুঝতে পারল না। সাবিনাকে দেখা গেল স্পষ্ট। শুভা আর ভেতরে ঢুকলো না, বরং বাইরে থেকে দিলশানের ফোনে কল করলো। দিলশান ফোনটা পকেট থেকে বের করে কলার আইডি দেখে কেটে দিল। শোভা আবারও ফোন করলো। এবার দিলশান ফোন কেটে সুইচ অফ করে দিল। আহত হলো শুভা। ভাবলো দিলশান ব্যস্ত নয়, তবু ফোন ধরলো না। অথচ সাবিনার সঙ্গে ঠিকই কথা বলছে। তার আরও মনে হলো সকালে চিরকুট দেওয়ার কথাটা একটা মিথ্যে। দিলশান হয়তো শুভার সঙ্গ দ্বারা বিরক্তই হয়। শুভায় বাধ্য করে দিলশানকে সময় দিতে, বাধ্য করে প্রেম করতেই। হঠাৎই নিজের উপর ধিক্কার এলো ওর। শুভা নিজের ফোন বন্ধ করে হনহনিয়ে বেরিয়ে গেল। নবদম্পতির প্রথমবারের মতো একসঙ্গে ঘুরতে বের হওয়াটা সম্ভব হলো মেডিকেল চেক আপের বাহানায়। নিশান্ত মেডিকেল চেক আপ শেষ করে হাতকে পুরোপুরি ব্যান্ডেজ মুক্ত করলো। নতুন ক্ষতটা একটু কাঁচা আছে, তবে ব্যান্ডেজ এখন নিষ্প্রয়োজন। দেহের অযাচিত প্রলেপকে খুশির নিশান্ত যেন চাপমুক্ত অনুভব করলো। ওরা হাসপাতাল থেকে বেরিয়ে আগে পেন্টিংয়ের যাবতীয় সরঞ্জাম কিনে নিল। সেগুলো গাড়ির প্যাসেঞ্জার সিটে তুলে রেখে মেহজাবিন সামনের সিটে বসতে যাচ্ছিল। নিশান্ত বাধা দিয়ে বলল, তোমার তরফ থেকে চাই ট্রিট না হয় পরে নেব, আজ আমার তরফ থেকে একটা ট্রিট হয়ে যাক। সঙ্গদোষে যেমন একজনের বদ অভ্যাস অন্যজনের মাঝে সঞ্চারিত হয়, তেমনি নিশান্তের খোঁচা দেওয়ার স্বভাবটা ক্ষণিকের জন্যই পেয়ে বসলো মেহজাবিন। গম্ভীর গলায় বলল, তাহলে ইমপ্রেস করার চেষ্টা চলছে। গুড গোয়িং। সুযোগ যেহেতু দিয়েছ, মিস করার প্রশ্নই ওঠে না। কে জানে বউ আবার কবে আমার সঙ্গে বের হতে চায়। কাম উইথ মি। নিশান্ত হাত বাড়িয়ে দিল। মেহজাবিন আজ কদিন বাদে বাড়ি থেকে বেরিয়ে বেশ হালকা বোধ করছে। নিশান্তের সান্নিধ্য ওর জড়তাও কেটে গেছে এতদিনে। বোধ হয় খানিক রসিকতা করার স্বাদ জাগলো। আঙুল তুলে বলল, ইউ ক্লেভার। চায়ের প্রস্তাব দিয়েই হাত ধরতে চাইছেন, আড়ালে ডেকে উল্টাপাল্টা কিছু করবেন না তার কি নিশ্চয়তা? নিশান্ত ব্যস্ত পথকে অলক্ষ্যে ফেলে একটু পাশ ঘেঁষে এলো। খাটো সুরে উচ্চারণ করলো, বন্ধ ঘরে যেহেতু নিরাপদ ছিলে, পাবলিক প্লেসেও নিরাপদ থাকবে, এটুকু আমি নিজ দায়িত্বে নিশ্চিত করছি। অবশ্য যদি না তুমি কোনো ছলনার আশ্রয় নিয়ে আমাকে প্রলুব্ধ করতে চাও। মেহজাবিন মনে মনে আরেকবার নিজেকে গালাগাল দিল। কেন যে লোকটার সঙ্গে মুখ লাগে, শেষমেশ লজ্জা পেয়ে তাকে নিবৃত্ত হতে হয়। তবে আজ সে সত্যি লজ্জার তাড়নায় দমে যেতে চাইল না। সে দ্বারা টান টান করে মিহি কণ্ঠে পাল্টা প্রত্যুত্তর করলো, বন্ধ ঘরে যেহেতু প্রলুব্ধ করিনি, পাবলিক প্লেসও করব না, এটুকু আত্মবিশ্বাসের সঙ্গেই নিশ্চিত করছি। নিশান্ত যেন আজ শরীর মন উভয় ক্ষেত্রেই ভার মুক্ত হলো। ওরা সদ্য এই বিল্ডিংয়ের ভেতরে পা বাড়াচ্ছিল, এমন সময় শোভাকে দেখতে পেল হানহান করে হেঁটে যেতে।
নিশান্ত কণ্ঠ উঁচু করে ডাকলো তাকে। শুভা ভাইয়াকে দেখে এগিয়ে এলো। মেহজাবিন বলল, কিরে, তুই এখানে কি করছিস? একটা সেমিনার অ্যাটেন্ড করে ফিরছি। তোমরা কি করছো? প্রশ্নটা করে শুভার মনে হলো ভুল বলে ফেলেছে। তড়িঘড়ি করে বলল, এনজয় ইয়ার টাইম, আমি যাই। ওকে থামিয়ে দিল নিশান্ত। চোখ মুখ পরক করে বলল, কিছু খাবি? আয়, একসঙ্গে ফিরবো। শুভার মনের অবস্থা নাজুক, গলা দিয়ে কিছুই নামবে না। তার উপর সে চাইছে না ভাইয়া ভাবির একান্ত মুহূর্তে হাড্ডি হতে, তাই বলল, তোমার ইচ্ছে করছে না ভাইয়া? তুমি গাড়ি এনেছো তো, আমাকে চাবিটা দিয়ে দাও, ড্রাইভ করে বাড়ি ফিরে যাই। তোমরা রিক্সায় চড়ে ঘুরে বেড়াও, গাড়ির চেয়ে রিক্সা আর বাইক ভালো, গা ঘেঁষে বসা যায়। বলতে বলতে জিভ কাটল শুভা। মেহজাবিন না শোনার ভান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। নিঃশান্ত বিব্রতভাবে সামলাতে এই গম্ভীরতায় অবলম্বন করলো। পকেট থেকে চাবি বের করে শুভার দিকে ঢিল দিয়ে বলল, সাবধানে, আস্তে ধীরে ড্রাইভ করবি। চাবিটা ক্যাচ করে ধরে শুভা হাসি মুখে গাড়িতে উঠে বসলো। গাড়িটা দৃষ্টিসীমা অতিক্রম করা অবধি নিশান্ত চেয়েই রইল। নিশান্ত মেহজাবিনের প্রথম ছায়ার আলাপটা আর হলো না। রেস্টুরেন্টে ঢোকার আগ মুহূর্তে নিশান্তের ফোন বাজলো। স্ক্রিনে ফুটে উঠল শেখ বাড়ির নাম। মেহজাবিন তা দেখা মাত্রই ছু মেরে ফোনটা নিয়ে রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে শোনা গেল মিসেস সুমার কণ্ঠস্বর। নিশান্ত, তুমি এক্ষুনি আসতে পারো? জাওয়াদের বাবার শরীরের অবস্থা ভালো ঠেকছে না, আরো কিছু বলার আছে তোমায়। আম্মু, কি হয়েছে বাবার? সুমা নিজেকে সামনে নিলেন, সঙ্গে সঙ্গে বললেন, প্রেশারটা সকাল থেকে বাড়তি, একটা চেক আপ প্রয়োজন। মেহজাবিনের মন মানল না। সে নিশান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর মতো করে বলল, আমি শেখ প্যালেস যাব এক্ষুনি। নিশান্তের মানা করার কারণ নেই। সে ডাক্তার সমেত শ্বশুর বাড়িতে হাজির হলো, কিন্তু জামাই আদর লাভের কপাল হলো না। সদর দরজায় পা দিতে ফোনের মাধ্যমে খবর এলো তার গাড়িটা ব্রেক ফেল করেছে। সুলেখা ছেলের ব্যাপারটি জানতে পারলেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। স্থানীয় শো অফ ভাবিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ওনার বেশ ভাব। সেই ভাবিদেরই একজন দিলশানের ক্লিনিকের ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়েছেন। বলা বাহুল্য, ছেলে নিয়ে গর্ব করা সুলেখাকে কটাক্ষ করতে শেয়ার দেওয়া মুহূর্তেই তা অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে সময় নিল না। সুলেখা ভিডিওতে ছেলের মার খাওয়া মুখটা দেখেই কেঁদে উঠলেন। স্বামীকে ফোন করে জানানো হলে দস্তগীর সাহেব সঙ্গে সঙ্গে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হলেন। দিলশান ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করছে সন্ধ্যা হতে। বিভিন্ন পেজের পাশাপাশি মেইন স্ট্রিম অনলাইন মিডিয়াও ঘটনাটিকে কভারেজ দিয়েছে। তাতে ব্যাপারটা আরও ভাইরাল হয়ে পড়েছে। ক্লিনিকের রেপুটেশন নষ্ট হওয়ার পথে। এমতাবস্থায় সম্মান রক্ষায় ক্লিনিকেও দিলশানের বিরুদ্ধে চলে যাচ্ছে। ভিকটিম এসে হই হল্লা করলেও এখনও লিখিতভাবে পুলিশে অভিযোগ দায়ের করেনি, তাই এখনও পুলিশ পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তারা প্রেসক্রিপশন ওষুধ দেখে অভিযোগ করেছে। দিলশান মন দিয়ে সেসব দেখল। রোগীর সমস্যার সঙ্গে প্রেসক্রাইব করা ওষুধের অমিল দেখা যাচ্ছে না, সবটাই ঠিকঠাক। তাহলে রোগীর ক্ষেত্রে বিপরীত রিয়াকশন কেন হলো? ভুল চিকিৎসা আসলে কোথায় তা জানতে দিলশান নিজ উদ্যোগেই ভিকটিমের সঙ্গে যোগাযোগ করতে চাইল, তবে সক্ষম হলো না। রাত হয়ে যাওয়ায় এখন আর বেশি কিছু করা সম্ভব নয়। দস্তগীর সাহেবের পুলিশ বন্ধু পরামর্শ দিলেন আগামীকাল এই ব্যাপারে ইনভেস্টিগেশন করবেন। অগত্যা অপমান, লোকের হাতে মার খাওয়া, গালাগাল তাচ্ছিল সবের ভারে সদা গৌরবে উজ্জ্বল মুখ ম্লান করে মাথা নুয়ে তাকে বাড়ি ফিরতে হলো। সুলেখা ছেলের মুখ, গলার কালশিটে ঝুপ ও নখের আঁচড়ের দাগ দেখে হাউ মাউ করে কেঁদে উঠলেন। গরু ত্বকের উপর প্রকট চিহ্নগুলো যেন নির্দোষ চাঁদের গায়ে কলঙ্কের ছাপ। হোয়াইট হাউসের ফোনের উপর ফোন আসছে। কেউ ফোন করছে অবিশ্বাসে, কেউ বা কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। দস্তগীর সাহেব ফোন বন্ধ করে ছেলের কাছে এসে বললেন, আপসেট হয়ে না, আসল সত্যিটা বেরিয়ে আসবি। দিলশান বিক্ষিপ্ত মেজাজে বলল, হারানো মান সম্মান আর ফিরবে না। বাবা সত্যির সামনে আনতে যত দেরি হবে তত নেতিবাচক কথাগুলোর প্রচার হতে থাকবে। যদি নির্দোষ প্রমাণিত হই তখন আর সেই ভাইরাল হবে না। মানুষ নেতিবাচক ব্যাপারগুলো যতটা আগ্রহ নিয়ে দেখে, ইতিবাচকগুলো ততটা দেখে না। দস্তগীর সাহেব ছেলের কণ্ঠে হতাশার উপস্থিতি পেলেন। আশ্বাস দিতে একটা হাত রাখলেন কাঁধে, বললেন, শোনো বাবা, সম্মানকে কোনো দিন অন্যর চোখ কিগত হতে দিবে না। সম্মান যাওয়া
কিংবা রক্ষার অধিকার একমাত্র তোমার হাতেই থাকবে। তুমি এর নিয়ন্ত্রক। বাইরের মানুষ খুব বেশি হলে প্রভাব হতে পারে, তবে তুমি ন্যায়, নিষ্ঠা আর সত্য ছাড়া আর কারো দ্বারা প্রভাবিত হবে না। আমি তোমার মা, তোমাকে বিশ্বাস করি। তোমার কলিগ, তোমার কাছ থেকে সেবা পেয়ে সুস্থ হওয়া রোগীরা তোমায় ভরসা করে। আমাদের জন্য হলেও তুমি ভেঙে পড়বে না। দিলশান নিজেকে সামলাতে চাইছে প্রাণপণে। সামাজিকভাবে লাঞ্ছিত হবার অপমান তার মনকে প্রতিনিয়ত দগ্ধ করছে। সে দগ্ধতার উত্তাপ বরফ গলা জল হয়ে চোখের কোলে ঠাঁই নিল সঙ্গোপনে। বাবুর্চি মতিন রাতে রান্না শেষ করে বাইরে গেছিল আড্ডা দিতে। ফিরে এসে আপন মনেই বলতে লাগলো, বিপদ যখন আহে পাড়া পড়শিও নিয়ে আহে। এদিক শান বাবার বিপদ, আবার ওইদিকে হ্যাগো বাড়ির ছোট মাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে। কান্দা কাইটা কইরা সব হাসপাতালে গেল দেখলাম। কাদের বাড়ি ছোট মেয়ে? দিলশান চকিতে প্রশ্ন করলো। মতিনে উত্তর দিল, ওই যে আর্মি বাড়ির মাইয়াটা খালি কুত্তা বিড়াল নিয়ে ঘোরে। দিলশানের আহত পাজরে ভয়ের রোলার কোস্টার ছুটল। নিজ ব্যথা ভুলে সঞ্চারিত হলো আতঙ্ক। মনে পড়ল সন্ধ্যায় শুভা কল করেছিল, সে না ধরে কেটে দেয়। তারপরে পরিস্থিতিও এমন ছিল না যে আল্লাহ দেখে দুটো কথা বলবে কিংবা শুভার পাগলামি সহ্য করবে। দিলশান যে অবস্থায় ছিল সেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুভা গাড়ি নিয়ে প্রস্থান করার কিছুক্ষণ পরেই ট্যাগ পেয়েছিল ব্রেক কাজ করছে না, উল্টে গাড়ির স্পিড অত্যাধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। শুভা বুদ্ধিমতী, বিপদ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ট্যার পেয়েও ঘাবড়ে না গিয়ে প্রথমে ব্যস্ত রাস্তা থেকে গাড়িটা সরিয়ে নেয়। এরপর চলন্ত অবস্থাতেই গাড়ি থেকে লাফ দেয়। প্রথমে গড়িয়ে পড়ে পিচের ঘর্ষণ, এরপর গাছের সঙ্গে বাড়ি খেয়ে পথের ধারে ছোট একটা ডোবায় পড়ে যায় সে। প্রত্যক্ষদর্শী কিছু লোক ছুটে এসে ওকে পানি থেকে উদ্ধার করে। অন্যদিকে নিঃসন্তের শখের গাড়িটা গতি ও দিশা হারিয়ে একটি বিল্ডিংয়ের সাথে বিকট শব্দে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। নিঃসন্তের কাছে খবর গেলে সে মেহজাবিনকে বাপের বাড়িতে রেখে ছুটে যায় হাসপাতালে। রক্তে ভাসা বন্দিকে দেখে পাষাণ মনও টলে ওঠে। পিচের উপর ঘর্ষণের ফলে শুভার মুখের একপাশের চামড়া ছিলে বিভৎস রূপ ধারণ করেছে। শুভার জ্ঞান ছিল পুরোটা সময়। সেই নিঃসন্তের কাছে খবর পাঠাতে বলেছিল। জীবনের প্রথম ভালোবাসার পুরুষটিকে দৃষ্টিসীমায় পেয়ে শুভার নির্ভরতায় চেতনার হাল ছেড়ে দিয়েছিল। একবার শুধু আবছা কণ্ঠে উচ্চারণ করতে পেরেছিল, তোমাদের বিপদ নিজেদের ঘাড়ে নিয়ে নিলাম, তোমাকে ঋণী করে দিলাম, আমাকে কোনোদিন বকতে পারবে না। নিঃসন্ত বোনের হাতের পিঠে চুমু খেয়ে বলেছে, কোনোদিন বকবো না পাখি, তুই সুস্থ হয়ে আয়। শুভার চিকিৎসা শুরু করে তাকে উদ্ধার করে আনা ব্যক্তিদের সঙ্গে নিঃশান্ত কথা বলে পুরো ঘটনা জানতে পারে। শুভা নাকি জ্ঞান থাকা অবস্থায় নিজ মুখে বলেছিল গাড়ি ব্রেক কাজ করছে না। প্রাণ বাঁচাতে সে ঝাঁপ দেয়। নিঃশান্তের প্রথম ঘটকা লাগলো সেখানেই। যে গাড়ি চালিয়ে সে বউ নিয়ে হাসপাতালে গেল, সেই গাড়ি ফেরার পথে ব্রেক হারালো কি করে? নিঃশান্তের গাড়িটা স্পট থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তবে দুঃখজনক ব্যাপার হলো, এমন মর্মান্তিক দুর্ঘটনার মাঝেও চোর ঠিকই হাত সাফাই করেছে। গাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র গায়েব। থানার এসআইয়ের সঙ্গে পূর্ব পরিচয় আছে বলে নিঃশান্ত অনায়াসেই ব্যাপারটায় হস্তক্ষেপ করতে পারল। নিঃশান্ত বলল, এটা দুর্ঘটনা নাকি পরিকল্পনা জানার জন্য আমি গাড়িটার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে চাই। কিন্তু গাড়িটা অনেক স্পর্শ করেছে, আপনি কিভাবে নিশ্চিত হবেন? ব্যাপারটা তো ঘরের গাদায় সুস পোচার মতো অবস্থা হয়ে যাবে। তার চেয়েও বড় প্রশ্ন, সুস আদৌ আছে কি না। এসআইয়ের প্রশ্নে নিঃশান্তের কণ্ঠ আরো ক্ষুরধার হলো। গাড়িটা গতকালই ধোয়া হয়েছে। আমার বাড়ির লোক, মালি ও আজকে যারা স্পর্শ করেছে তাদের ছাপই পাওয়া যাবে নিশ্চিত। তবে আমি টেস্ট করব স্পেসিফিক কিছু স্থানে। আমার নিয়মিত গ্যারেজ মেকানিক বাদে যদি অন্যের স্পর্শের আলামত মেলে তখনই উত্তর পাবো। শুভাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হলো 24 ঘন্টা বাদে। ঝুঁকি মুক্ত হলেও যন্ত্রণার শৃঙ্খল মুক্ত হতে পারল না। মাথায় চোট, হাত পায়ে চোট, মুখের একপাশে ক্ষত নিয়ে মেয়েটিকে ভুগতে হবে আরও অনেক দিন। বৃদ্ধা চাঁদনি বেগম নাতনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে হাতের ছুরি ফেলে ছুটে এলেন। শুভা চেয়েছিল তখন। চাঁদনি বেগম ওর ঠিক কোথায় স্পর্শ করবেন বুঝতে পারছিলেন না। মনে হচ্ছিল যেখানেই ধরবেন বাচ্চাটা ব্যথা পাবে। চোখের পানিতে ওনার চশমা ঘোলা হয়ে গেছে। বাষ্পরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে সোনা?
কথা বলতে গেলে গালের চামড়ায় টান অনুভব করলো শুভা। ক্ষীণ সুরে বলল, চাঁদের বুড়ি আমার খুব ব্যথা করছে। ঠিক হয়ে যাবে, জলদি সেরে উঠবে তুমি। আমাকে তো সেরে উঠতেই হবে, না হলে নির্ঝাত রাতে সুখে শান্তিতে তোমার গায়ে তেল ধরে যাবে তো। চাঁদনি বেগম আঁচলে চোখ মুছে সায় দিলেন। একদিনেই মনে হয় অনেকটা তেল ধরে গেছে। একটা কথা বলবো, কাছে এসো। শুভার ডাকে চাঁদনি বেগম ঝুঁকে আসতে ও ঠোঁট নাড়িয়ে বলল, তুমি যখন কেবিনে ছুটে এলে তোমাকে একদম দৌড়াতে থাকা পেঙ্গুনের মতো লাগছিল। চাঁদনি বেগম কাঁদতে কাঁদতে হেসে ফেললেন, বললেন, আর তোকে দেখতে লাগছে সাদা অ্যান্টার্কটিকা, তাই পেঙ্গুইন হয়ে গন্তব্যে ছুটে এসেছি। দিলশান গতকাল থেকে কতবার হাসপাতালে এসেছে গেছে সে জানে না। প্রতিবারই সে ডাক্তারের কাছ থেকে আপডেট নিয়ে গেছে, তবে দুইবারই সদস্যগণ যা বোঝার বুঝে গেছে। এসব নিয়ে কথা বলার উপযুক্ত সময় পায়নি বলেই কেউ টু শব্দটি করেনি। সুভাকে কেবিনে শিফট করা হয়েছে শুনে দিলশান পুনরায় এলো। চাঁদনি বেগম রিসেপশনে বসে চশমার কাঁচ মুছছিলেন। দিলশানকে দেখতে পেয়ে থমথমে গম্ভীর মুখ করে ডাকলেন, এই ছেলে, এদিকে এসো। দিলশান নর্ম ভঙ্গিতে এগিয়ে সে সালাম দিল। চাঁদনি বেগম জিজ্ঞেস করলেন, কি চাই তোমার? দিলশান আর কোনো রাগ ঢাকে গেল না, অস্থির সুরে আবদার করে বসলো, দাদি, আপনার নাতনির সঙ্গে একবার দেখা করতে চাই। কি কারণে? আপনাদের পর আপনার নাতনি সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হবার কারণে। হসপিটালের দম বন্ধ আবহে দিলশানের ফুরফুরে উপস্থিতি শুভাকে আপ্লুত করলো না, ঠোঁটে হাসি ফুটলো না, চোখে উদয় হলো না কোনো দুষ্টুমির আভাস। শুভা বলল, রোগী দেখতে এসেছেন, রুটি কলা আনলেন না যে? ব্যঙ্গাত্মক সুর নিহিত কথাটায় দিলশান অবাক হলো না। ভাবলেও গতকাল ফোন না ধরার রাগটা অ্যাক্সিডেন্টের পরেও ভোলেনি। নারী সব ভুলতে পারে, কিন্তু না ভাঙানো অবধি রাগ অভিমান ভুলে না। দিলশান প্রেমিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্যকে অবলম্বন করে বলল, গতকাল দিনটা আমার জন্য অন্যরকম ব্যস্ততায় ছিল শোভা, তাই ফোন ধরা হয়ে ওঠেনি। অন্যরকম ব্যস্ততাটা যে কি শুভা এখনো জানে না, তবে অন্যরকম একটা অর্থই বের করতে পারে। শুভা বলে, আজ বুঝি ব্যস্ততা কম, তাই আমার কথা মনে পড়লো? ব্যস্ততা কোমল আর কই, বরং বাড়লো। কয়বার হাসপাতাল থেকে এসেছি তুমি জানো? ইস, আমার জন্য অহেতুক ব্যস্ত হতে হলো। অহেতুক শোভা, কাম ডাউন। অসুস্থ শরীরে স্নায়ুকে উত্তেজিত করতে নেই। শুভা চোখ সরে নিল। সে ভেবেছিল দিলশান অন্তত গতকাল সাবিনার সঙ্গে থাকার ব্যাপারটা নিয়ে নিজে থেকেই কৈফিয়ত দেবে। তেমন কোনো লক্ষণই না দেখায় মনে মনে অভিমানের পারদ ক্রমবর্ধমান হারে বাড়ছে। এই দিলশানকে তো সে চেনে না, তার স্বভাবেই কোনোদিন জটিলতা ছিল না। ও খেয়াল করলো দিলশান কেমন করুণ চোখে ওর গালের দিকে তাকাচ্ছে। শুভা বলল, আমার একটা আয়না চাই, দিতে পারেন? এখন কেন? নিজেকে দেখবো। শুভা হাত বাড়িয়ে নিজ মুখ স্পর্শ করতে চাইলে দিলশান তড়িৎ হাতটাকে মুঠোয় পড়ে নিল। জবাব দিল, দেখবে তো আগে সেরে ওঠো, এরপর প্রাণ ভরে দেখব দুজনে। না, আমি এখনই দেখতে চাই। কেন জেদ করছো? শুভার দুই চোখে জলে ভরে এলো। রুদ্ধশ্বাসে বলল, আমি অসুন্দর হয়ে গেছি তাই না? আমার মুখের একপাশে এবড়ো খেবড়ো পিচের ঘষা লেগেছে, মনে হয়েছিল চামড়ায় পাথর ঘষে আগুন ধরানো হয়েছে। নিশ্চয়ই চামড়া উঠে গেছে, অঝরে রক্ত ঝরছিল। আমার সব মনে আছে। কেমন দেখাচ্ছে বলুন না? বিভৎস, কুশ্রী। দিলশান কেবিনে ঢোকার আগেই নিজেকে কঠোরভাবে সামলে এসেছে। আহত রোগী দেখে তার দুই চোখ অভ্যস্ত, কিন্তু আপন মানুষের আহত রোগ কি সহ্য করা যায়? মেয়েটা কবে যেন আপন হয়ে গেল। দিলশান ঢোক গিলে কোমল সুরে বলল, তুমি বেঁচে আছো শোভা, তার জন্য লাখো কোটি শুক্রিয়া। এইসব ছোটখাটো ব্যাপারে চিকিৎসা যত্ন নিলেই সেরে যায়। শোভা কিছুতেই মানতে পারল না। মানুষকে তার চেহারা দিয়ে সকলে চেনে, চেহারাতে রাগ, জেদ, অভিমান, হাসি, কান্না ফুটে ওঠে। মানব দেহের রাজধানী হিসেবে মুখশ্রী বরাবরই বেশি যত্ন পায়। সেই রাজধানী যদি ক্ষতে ভরা, তা কি মেনে নেওয়া যায়? শোভা যে শুধু ঠোঁট নাড়াতে পারছে, হাসতে পারছে না, ঠোঁট প্রসারিত করতে পারছে না, তা থেকে অনুমান করতে পারছে নিজের অবস্থা। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, চিকিৎসা দিয়ে ক্ষত সারাতে পারবো, দাগ কি সারবে?
আমি কোনোদিনই সৌন্দর্যের প্রশংসা পাওয়া চোখে লাগার মতো রূপবতীদের কাতারে পড়ি না। আপনার সৌন্দর্যের কাছেও কিছুই নই। আর এখন মানুষ প্রশংসা তো দূর, আমাকে দেখে আহা ওহু করবে। চোখের কোলে জল দেখা সত্ত্বেও দিলশান হাত বাড়িয়ে মুছে দিতে পারছে না। শুভার মুখের এক পাশের উপরেই ভাগের অনেকটা জায়গায় চামড়া উঠে ক্ষত হয়েছে। এটা সেটে গেলেও দাগ থাকবে অনেক দিন, আর ততদিন মানুষের দৃষ্টি ঘুরে ফিরে মেয়েটাকে মানসিকভাবে আহত করবে। দিলশান সাহস দিয়ে বলল, আমার ছানা, তুমি না বুদ্ধিমতী? এইভাবে ভেঙে পড়তে নেই। বুদ্ধির সৌন্দর্যের কাছে চামড়ার সৌন্দর্য কোনোদিনই জিততে পারে না। পারলেও মিস ওয়ার্ল্ড খ্যাত নারীরা জগৎ শাসন করত, সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখত। তারা কি রাখে? রাখে না, অবদান রাখে বুদ্ধিমত্তা। আমার চোখে তুমি সেরা নারী। সেটা কি রূপে জোর হয়েছিল? পাড়ার সবগুলো কুকুর বিড়াল তোমাকে ভালোবেসে, সেটাও কি তোমার রূপের জন্য? তোমার পরিবার তোমাকে ভালোবাসে, সেটাও কি এই ক্ষতের জন্য কমবে না একটুও? তুমি তোমার আচরণের সৌন্দর্য, বৈশিষ্ট্য অপরূপ। তোমার আত্মার সৌন্দর্য বাকি সবকিছু ছাপিয়ে সবসময় প্রকাশ পেয়েছে, ভবিষ্যতেও পাবে। কেউ যদি আহা উহু করতে আসে, তাকে তুমি ছেড়ে দেবে কেন? শোভা তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শোভা হলো তুমি, শোভা হলো ভূমি। ভূমি কখনো ভেঙে পড়ে না, বরং তার বুকে বিশাল ইমারত ভাঙে গড়ে। শোভা মুখ ফিরে নীরবে কাঁদতেই লাগলো। দিলশান ওর হাতটা নিজের গালে ঠেকিয়ে বলল, মাই ব্রেভ গার্ল, এইসব নিয়ে ভেবো না। আমার দিকে তাকাও। আমি কতটা অবসেড হয়ে গেছি তোমার ওপর তুমি জানো না। সামান্য একটা ক্ষতের জন্য তোমার গুরুত্ব কমবে, এতটা দুর্বল নয় আমার সত্তা। অবসেশনের মাত্রা কতটা গভীর তা অনুভব করার আগে ফোন বাজলো দিলশানের। ফোনটা হাতে করে এনেছিল বলেই ব্যাগে নামিয়ে রেখে কথা বলছিল সে। ফলে ফোন আসায় কলার আইডিটা সহজেই দেখে ফেলল শুভা। আবারও সাবিনা। শুভা রেগে দিলশানের গালে সজোরে টেনে দিয়ে হাত নামিয়ে নিল। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার অবসেশনের গোষ্ঠী কিলাই, যান ভাগেন। দিলশান গাল ডলতে ডলতে অদৃষ্টকে অভিযোগ জানালো বুঝি। এতটা অসহায় বোধ হয় আগে লাগেনি। যেদিকেই যাচ্ছে সেদিকেই বাস খাচ্ছে। সাবিনার ফোনটাও বাস ছাড় সমেত এখনই আসতে হলো। দিলশানকে ফোনটা রিসিভ করতেই হবে। নিজের দুর্নাম ঘোচানোর পাশাপাশি ক্লিনিকের সম্মানের দায়িত্ব ঘাড়ের উপর পড়েছে। মিডিয়া জুড়ে তোলপাড় হচ্ছে। সুভাষ এসবের কিছুই জানে না। জানিয়ে চিন্তিত করতেও মন সায় দিল না। আবার দূরে গিয়ে কথা বললে শুভা আরও চটবে, সন্দেহ করবে। শুভার পজিটিভনেস দিলশানের মতো নিরীহ গুচ্ছের নয়। রেগে গিয়ে আবারও কোনো সাইকোকিরিয়ে ঘুটে ফেলতে পারে। দিলশান ওর সামনে বসেই ফোন রিসিভ করলো। শুভা সঙ্গে সঙ্গে কান থেকে ফোন কেড়ে নিয়ে লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে সাবিনা উদ্বেগে আপ্লিত স্বরে বলল, দিদি স্যার, পেশেন্ট পার্টি চলে এসেছে। সবাই আপনার জন্য ওয়েট করছে। দেরি করলে পরে নিউজ হবে ভয়ে পালিয়েছেন। আসুন শীঘ্রই। আপনাকে সুস্থির না দেখা অবধি আমার গলা দিয়ে পানি নামছে না। সাবিনার বলা শেষ কথাটা শুনে শুভার মুখটা গনগনে তাওয়ার মতো উত্তাপ ছড়াচ্ছে। দিলশান অত্যন্ত গম্ভীর গলায় বলল, আমার টনসিল ফুলছে নাকি? টনসিল ফুলবে কেন স্যার? তাহলে গলা দিয়ে পানি নামছে না কেন? সাবিনা থতমত সুরে বলল, আপনার চিন্তায় কিছু খেতে পারছি না, সেটা বুঝিয়েছি। থ্যাঙ্কস ফর ইওর কনসার্ন, আমি আসছি। দিলশানের জবাবে শুভা আরও বেশি এলোমেলো হয়ে গেল। ফুসফুস করে বলল, আপনি আর কখনো আমার সামনে আসবেন না, নয়তো মানুষ খুন করার মতো সাহসী কাজটাও করে ফেলবো। গেট আউট ফ্রম হিয়ার। দিলশান বিনা প্রতিবাদে চলে গেল দেখে শুভা আরেক দফা হাপুস নয়নে কেঁদে উঠল। চোখ বুজে শুয়ে থাকা অবস্থায় হঠাৎই নাকের কাছে বেলিফুলের ঘ্রাণ পেল। ভেজা পাপড়ির বিচ্ছেদে নয়নমণি খুলতেই দেখল দিলশান হাসি মুখে দাঁড়িয়ে আছে। বেলিফুলের মালা নিয়ে এসেছে সে। মালা একটা চুমু খেয়ে শুভার বালিশের কাছে নামিয়ে রেখে বলল, বেলি ফুলের বার্তা দিলাম, আমি বারবার আসব যেখানে হৃদয় হারিয়েছিলাম। দিলশান ক্লিনিকে ফিরে ভিকটিম ও ভিকটিমের পরিবারের মুখোমুখি হলো। সাথে পুলিশ সিনিয়র দুজন চক্ষু বিশেষজ্ঞ, দস্তগীর সাহেব ও দস্তগীর সাহেবের চেনা এক সাংবাদিক উপস্থিত ছিল। দিলশান ওদের সামনেই ভিকটিম ও তার পরিবারের সঙ্গে কথা বলল।
প্রেসক্রিপশন থেকে ওষুধ সবটা পরখ করে দেখে ডাক্তারের চিকিৎসায় সামান্যতম ত্রুটি বের করা গেল না। নিজের হাতে কারো ক্ষতি হয়নি নিশ্চিত হয়ে গুলশানের বুক হতে পাষাণ ভার নেমে এলো। এরপর সন্দেহ হলো সমস্যাটা ওষুধের দ্বারা হয়েছে। একটু সচেতন দৃষ্টি বোলাতে ঘটনার মোড় ঘুরে গেল। দিলশান যে মেডিসিন প্রেসক্রাইব করেছে সেই একই নামের ওষুধটা ভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির। সেই মেডিসিনের সাইড ইফেক্টের প্রভাবেই ভিকটিমের চোখ অন্ধ হবার জোগাড় কিনা সেটা নিশ্চিত করতে ওষুধটা টেস্ট করতে পাঠানো হলো। অন্যদিকে নিঃশান্ত গাড়ির ফিঙ্গারপ্রিন্ট রেজাল্ট পেয়ে নিঃসংশয় হলো। তার আর বুঝতে বাকি নেই কে হাত ধুয়ে পেছনে পড়েছে। সবটা সরল গতিতে চললে শুভার জায়গায় থাকতো নিঃশান্ত ও মেহজাবিন। মাঝখান দিয়ে শুভা ভাইয়ের বিপদ নিজের উপরে নিয়ে নিল। আদরের বোনের গায়ে লাগা এক একটা ক্ষত নিঃশান্তের বুকে লেগেছে। সর্বাঙ্গে প্রবাহিত রক্তকণিকারা সুনামির মতো ফুসছে। সে ঠান্ডা মাথায় করণীয় ঠিক করে নিল। কল করে বলল, হ্যালো সাদেক, বলুন স্যার। প্রথম পদক্ষেপের জন্য তৈরি হও। কোথা থেকে শুরু করব স্যার? এই লোকের গুণের ফর্দ তো বিশাল। অট্টালিকা যতই উঁচু হোক, ভিত্তিটাই আসল। ওর ভিত নাড়িয়ে দেব, ধ্বংসের শুভ সূচনা। নিঃশান্ত বাড়ি ফিরতেই মিষ্টি পথ আগলে দাঁড়িয়ে বলল, মেহজাবিন আপু আসেনি? না। মিষ্টি মাথা নেড়ে চলে যাচ্ছিল। নিঃশান্ত ওকে পিছু ডাকলো। মিষ্টি। গুরু গম্ভীর ডাকে মিষ্টির অন্তরাত্মা কেঁপে উঠল। শুভার অ্যাক্সিডেন্টের খবর শুনে ভয়ে গতকাল থেকে ঘর ছেড়ে বের হয়নি মিষ্টি। শুভার জন্য তার ভালোবাসা আছে, কেঁদেছে ওর জন্য, সামনে যাওয়ার সাহসই হয়নি। এদিকে নিঃশান্তের প্রতি তার হৃদয় মারাত্মকভাবে দুর্বল হলেও পুরুষটিকে সে ভয় পায়। নিঃশান্ত নিরস ও কঠোর সুরে বলল, মেহজাবিন তোমার আপু নয়, ভাবি হয়, বুঝেছ? বুঝেছ শব্দের আলাদাই ওজন ছিল, কিংবা নীরব হুমকি। মিষ্টি মাথা নেড়ে তড়িঘড়ি করে প্রস্থান করলো। আফিয়া ছেলেকে পাকড়াও করলেন ঘরে ঢুকতে। গজ গজ করে বললেন, সারাদিন বাহিরে ছিলি, খাওয়া দাওয়া ঠিক নেই, ঔষধও খাসনি, সুস্থ হতে না হতেই অনিয়ম শুরু। এমনিতেই একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। সবাই একসাথে হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করছিস নাকি? ভাত বারো মা, খিদে পেয়েছে। অবেলায় ভাত, তার মানে সারাদিন কিছুই খাসনি। নিঃশান্ত একটু তেল দিতে চাইল। তোমার হাতে রান্না ছাড়া খাওয়া রোচে না। গলে গেলেন আফিয়া। ভাত এনে নিজের হাতে মাখিয়ে খাইয়ে দিলেন। এরপর ওষুধ খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলেন, তোর ঔষধ কোথায়? বাপের বাড়ি গেছে। মুখ ফসকে বলে ফেলে চরম বিব্রত হলো নিঃশান্ত। আফিয়া স্পষ্ট শুনেও না শোনার ভান করে গম্ভীর মুখে বেরিয়ে গেলেন। বুড়ির মন খারাপ। ভাইয়ের প্রশ্নে অভিমান গাঢ় হলো মেহজাবিনের। মেহজাবিন বলল, মন খারাপের নদীতে ধাক্কা দিয়ে ফেলে এখন জিজ্ঞেস করছো? নিজে চলে গেছো জার্মানি, এখন আবার সেখানে থেকে চায়না যাচ্ছ। আমাকে নিয়ে ভাবার কারো সময় আছে জানলে নিজেকে ধন্য মনে করি। মহাদেশীয় দূরত্বে থেকেও ভিডিও স্ক্রিনে বোনের অভিমান ঠিকই ধরতে পারল জাওয়াদ। জাওয়াদ বলল, ভাইয়া তোকে ভাবে না, এমনটা বলতে পারলি বুড়ি? পারলাম, তোমরা সবাই বদলে গেছো, আমার চেনা জগৎটা বদলে দিয়েছো। আমি কোথাও স্বস্তি পাই না, সবাই আমাকে অনাহুত করে রেখেছে। কেন ভাই, আমার কি দোষ? আগে বল, ভাইয়াকে বিশ্বাস করিস তুই? করি। তাহলে জেনে রাখ, ভাইয়া যা করছে পরিবারের ভালোর জন্য করছে। কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি ফিরে এসে সব বলবো। আর একটু সবুর কর। সবরই তো করছে মেহজাবিন, আর কি বা করার আছে? ফোন রেখে মেহজাবিন থম ধরে বসে রইল। আর এই মাঝে নিঃশান্তের ফোন এলো। ও ধরল না, সকাল থেকে 2 বার ঝগড়া হয়ে গেছে দুজনের। ঝগড়ার কারণ মিহা হাসপাতালে যেতে চাইছিল শুভাকে দেখতে। নিঃশান্ত কড়া গলায় বলেছে যাওয়া যাবে না, গৃহবন্দী করে রেখেছে ওকে। এ নিয়ে বিস্তর তর্ক শর্ত ভঙ্গ সহ বহু কথা খরচ হয়ে গেছে। এখন আবারও ঝগড়া করার মুড নেই ওর। মেহজাবিন বাবার ঘরে গেল। সুলতান সাহেব ঘুমাচ্ছেন। বিগত কিছুদিনেই মানুষটার চোখে মুখে বয়সের ছাপ আরো বেশি প্রকট হয়েছে। অসুস্থতা পুরোটাই সৃষ্টি হয়েছে মানসিক চাপ থেকে। কোন কারণে সুলতান সাহেবের এত চাপ মেহজাবিন কুল কিনারা পাচ্ছে না। ব্যবসার দায়িত্ব ভাইয়া বুঝে নিয়েছে প্রায়। মেয়ের বিয়েও দিয়ে দিলেন সুযোগ বুঝে। ওনার তো চাপ মুক্ত হবার কথা। মিসেস সুমা বাড়িতে নেই, স্বামী পুত্রের অনুপস্থিতি, অফিসের কাজ তিনি সামলাচ্ছেন। সানি খালা এসেছিলেন সন্ধ্যার ওষুধটা খাওয়াতে। খেয়াল করলেন ওষুধটা শেষ হয়ে গেছে। মেহজাবিন বলল,
আগে বলবে না? গতকাল রাতে ডাক্তার চেক আপ করে বলে গেছে কোনো কোনো বেলায় যেন ওষুধ স্কিপ না হয়। তোমার আম্মাই আনবো কইছিল, মনে হয় ভুইলা গেছে। ফোন কইরা যে কমু হ্যারও আজকে ফোন ফালাইয়া থুইয়া গেছে। মিসেস সুমা ফোন ফেলে গেছেন। এই মানুষটার কোনো কাজেই ফাঁক ফোকর থাকে না, কিছুই ভুলেন না। হয়তো তিনিও স্ট্রেসে আছেন। মিহা ড্রাইভারকে দিয়ে ওষুধ আনাবে ভাবছিল। ওষুধের খাপটা হাতে নিতেই মেসেজ নোটিফিকেশন শুনতে পেল। চোখে পড়ল মিসেস সুমার ফোনটা। স্ক্রিনে ভেসে উঠেছে স্বল্প চেনা একটি নম্বর থেকে আসা মেসেজ। কবি, আপনি কি ভালোই ভালোই সমঝোতা করবেন, নাকি আপনার পরিবারের কাছে সবটা ফাঁস করে দিব? মেহজাবিনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাহির মোহাম্মদ সুফি আম্মুকে ফুপে বলে ডাকলো। কি ফাঁস করার হুমকি দিল সে? মেহজাবিন জ্ঞান হবার পর থেকে জানতো তার নানা বাড়ি নেই। ওর মা জাফরিনা ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। মেহজাবিনের জন্মের আগেই ওনারা মারা গিয়ে নানা বাড়ির পাট চুকিয়েছেন। জাফরিনার মৃত্যুর পর মিসেস সুমা যখন সংসারে এলেন তখন জানা গেল সুমা অনাথ। বড় হয়েছেন এক আবাসিক মহিলা মাদ্রাসায়, অর্থাৎ এখানেও কোনো নানা বাড়ি মিলল না। আর দাদা বাড়ি বলতেও ওদের কোনো আত্মীয় নেই। সুলতান শেখও ছিলেন বাবার একমাত্র ছেলে, তাই ওরা এক প্রকার আত্মীয় পরিজনহীন বলা চলে। কিন্তু একটু আগে দৃষ্টিগোচর হওয়ার শব্দগুলো মেহজাবিনকে রীতিমতো একটা ধাক্কা দিয়ে গেল। মাহির মোহাম্মদ সুফির নম্বর তার জ্ঞাত, কারণ এই নম্বর থেকেই ওর কাছে বার্তা এসেছিল বেশ কয়েকবার। ওর বিয়ের পর অবশ্য আসেনি। আর আজ সেই নম্বর থেকে আম্মুর কাছে একটি প্রচ্ছন্ন ও দুর্বুদ্ধ বার্তা এসেছে, কিংবা হুমকির। কিন্তু শেখ পরিবারকে অস্থিতিশীল করা গোলকধাঁধার অজ্ঞাত বাকে মাহিরের অবদান কতটুকু, আর সুমার ভূমিকাটাই বা কি মেহজাবিনের কাছে স্পষ্ট নয়। যিনি স্পষ্ট করতে পারবেন তার অপেক্ষাতেই আছে সে। বাবা শেষ হয়ে যাওয়া ওষুধটা ড্রাইভারকে আনতে দিয়ে মেহজাবিন নিচতলায় গালে হাত দিয়ে বসে রইল। তানি খালা ও জরি খালা একে অপরকে দোষ ধরে ভৎসনা না জানিয়ে বেশিক্ষণ থাকতে পারেন না। আবার যখন মিলে থাকেন তখন রসিকতাও কম করেন না। 80-90 দশকের দর্শকপ্রিয় নায়কদের প্রতি ওনাদের বিশেষ দুর্বলতা আছে। প্রায়ই সিনেমা দেখতে বসে একজন আরেকজনকে নায়ক ও খলনায়কের সঙ্গে কাল্পনিক বিয়ে দেন। আবার সেই কাল্পনিক সংসারে সন্তান হিসেবে কাকে পেটে ধরবেন তা নিয়েও চলে চাপা সুরের রঙ্গতামাশা। আজও অবসরে ওনারা টেলিভিশন স্ক্রিনে সাদা কালো সময়ের একটি সিনেমা দেখতে বসেছেন। মেহজাবিন ওনাদের মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ জিজ্ঞেস করে বসলো, আচ্ছা খালা, আম্মু আর বাবার বিয়ের সময় তোমরা তো উপস্থিত ছিলে না? জরি খালা টিভির পর্দায় চোখ রেখে তারচা সুরে উত্তর দিলেন, আমাকে কি অত সৌভাগ্য আছে? আমরা সারাদিন এই সংসারে ভালো মন্দ নিয়া ব্যস্ত থাকতাম। ভাইজানে একদিন খালি কইল সংসারটা নাকি মাঝি ছাড়া নৌকার মতো হইয়া ভাসতাছে। সেদিনই বুঝছিলাম সংসারে নতুন বউ আনবো। তারপর একদিন দুয়ার খুইলা দেখি তোমার বাবাই বউ নিয়ে হাজির। পুরুষ মানুষ খুব তাড়াতাড়ি সব ভুইলা যায় গো। আমরা দুইজন আইজো আপারে ভুলতে পারলাম না। দীর্ঘ বক্তব্যের সারমর্ম নিশ্চিত করতে মেহজাবিন বিরক্তি নিয়ে আবার বলল, তোমরা বিয়ে দেখোনি তাই তো? দেখি নাই। বিয়ের পর আম্মু একা এসেছিল? আম্মুর কোনো আত্মীয়কে আসতে দেখোনি বাড়িতে? তার পক্ষের একটা কাক পক্ষীও দেখি নাই। তয় কথাটা বলতে গিয়ে টেলিভিশন থেকে চোখ সরিয়ে মিহার দিকে তাকালেন জরি খালা। মেহজাবিন রুদ্ধশ্বাসে জানতে চাইল, কি? ফোন নিয়ে আড়ালে ফিস ফিস করতে দেখলাম। তোমারে মিশা কমুনা আড়াল থাইকা শুনতে চেষ্টা করতাম, যদি বউয়ের মাঝে ঝামেলা থাহে। নইলে তুমি কও, 2 বাচ্চাওয়ালা বাপের কোনো সুন্দরী আবিয়াত্তা মহিলা এমনি এমনি বিয়া করতে চাইব? কিন্তু এই মানুষ মেল্লা চতুর, জীবনেও কিছু শুনতে পারি নাই। তয় ফোনে কথা কনের পরে তার চেহারায় ডর ডর ভাব দেখা যাইত। মেহজাবিনের কুট সন্দেহ পর্যাপ্ত রসদ পেয়ে এবার ডালপালা মিলল। বাবার দ্বিতীয় বিয়েটা তার খুব একটা স্পষ্ট মনে নেই। আম্মুকে মুখে মুখে মেনে নিলেও মন থেকে মায়ের স্থানে অন্য একজন মানুষকে সে মানতে পারেনি বলে শুরুতে বাবার উপর তীব্র অভিমান জন্মায়। ফলে সে বাবা কিংবা আম্মুর থেকে দূরে দূরে থাকতো।
জাওয়াদ অবশ্য তখন কিশোর বয়সের, বাইরের জগতের প্রতি ঝুঁকে গেছিল বলে সম্পর্ক নিয়ে শৈশবের বিপর্যস্ত নাজুক মিহার মতো এতটা প্রভাবিত হয়নি। সশব্দে কলিং বেল বাজলো। তীক্ষ্ণ শব্দের আঘাতে মেহজাবিনের মাথাটা টনটন করে উঠল। ড্রাইভার চাচা বাবার ওষুধটা নিয়ে এসেছে বোধ হয়। সে আর বসা থেকে উঠল না। তানি খালা দরজা খুলে আহ্লাদে বলে উঠলেন, জামাই বাবা আসো, ভেতরে আসো। মেহজাবিন ঝট করে ফিরে তাকালো। দুটি চোখে কৌতূহলের লহর ছুটে দেখতে পেল সন্ধ্যার ঘোলাটে অন্ধকারের সঙ্গে লড়তে থাকা আলোময়ী বাতির নিচে একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে, যার দুটি ক্লান্ত চোখ বোধহয় কাঙ্ক্ষিত মানুষটার দর্শন পেয়ে কিছুটা সতেজ হয়ে উঠল। নিঃশন্ত মেহজাবিনের দিকে চোখ রেখেই মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, খালা ভালো আছেন? ভালো আছি বাবা, বিয়ের পরে এতদিনেও শ্বশুর বাড়ি আইয়া থাকলা না, আইজ কিন্তু থাকতেই হইব, চইলে যাইতে পারবা না? নিঃশান্ত দুই হাত ভরে কেনাকাটা করে আনা জিনিসগুলো তানি খালার হাতে দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।